আমি প্রেগনেন্ট। আপনি আমাকে বিয়ে করতে পারবেন? এই মিষ্টি জঙ্গলের মধ্যে তো সুন্দর পরি। তা ভাবছি চাটা আজকে কে বানাবে, তোরা না তোদের বাপ? এই কি বললি? লিকারটা কেমন ছিল? করা ভাই। কি হয় আপনার? আমার ওয়াইফ। নানা যান, মামা যান, সবাই নিচে আয়েন, দেখেন কেডা এসে। কত বড় ফাউল, ওখানে দাঁড়িয়ে ও চিৎকার চেঁচামেচি করছে। এই, কি ব্যাপারটা কি? তুই ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন বাড়ির সামনে দাঁড়িয়ে? কি ব্যাপারটা কি? কি হয়েছে দেখতেছেন না? দেখেন কেডা এসে। কি? কি হলো, তুমি এখনো যাও নাই? তোমাকে না বললাম ভেতরে যাও। আমি বাইকটা পার্ক করে। আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই মামা। আপনার ব্যাপারে অনেক কিছু বলেছে ও। আর আপনি মামি। আর যদি ভুল না করি আপনি ছোট খালা আর খালু। তবে আপনাদের সবার মধ্যে আমার ফেভারিট কিন্তু আপনি। আপনাকে কিন্তু আমি নানু বলে ডাকবো না, আমি আপনাকে ডাকবো নানু ভাই। আচ্ছা, শুভ কোথায়? শুভকে দেখছে না? এই গুনগুন, ছেলেটা কে রে? ও আতিফ। আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। দেখছেন ভাইজান, আপনার আদরের ভাগ্নি খানদান বংশের পরিচয় না জেনে একটা ছেলেরে বিয়ে করে আনছে। হাব্বাজান, আপনি এখনো চুপ করে আছেন কেন? আপনি কিছু বলেন না কেন? হ্যাঁ ঠিকই তো, তুই এই শুভ কাজটা একা করলি কেমনে? সাহস পেলি কিভাবে? এতে মনে হচ্ছে আপনি খুব খুশি। এত কুতুর মুতুর করে কেন কথা বলছেন? আমার তো মনে হচ্ছে যে দুটোকেই আমি গুলি করে মেরে ফেলি। এই এই ছেলে, তোমার পরিচয় বলো। আমি আতিফ, আতিফ খান। খান? নামের সাথে খান মেশালেই কি খানদান হয়ে যায় নাকি? কি কাজ করো তুমি? করি তো অনেক কিছুই, এখন কোনটা রেখে কোনটা বলবো? অনেক কিছু করো। আচ্ছা ঠিক আছে, তুমি একটা বলো। এই তো আমি অনলাইনে। কি অনলাইনে কাজ করো তুমি? তাই অনলাইনে তুমি কি করো? জুয়া খেলো নাকি মলম বিক্রি করো? আরে না না, ছি, আব্বা আমি আমার ভাগ্নিকে ঢাকায় পাঠিয়েছি কেন? লেখাপড়া করাতে, তাই না? ও বড় বড় ডিগ্রি নিয়ে আসবে, সনদ নিয়ে আসবে। ও কি এনেছে? হ্যাঁ এনেছে, একটা কিছু তো এনেছে। ও বাড়িতে একটা অনুশিয়াল নিয়ে এসেছে। তোমরাই তো চেয়েছিলে আমি বিয়ে করিনি, তাহলে এখন কেন সরগর পাঠাচ্ছ? আমি তোমাদের পছন্দ মতো বিয়ে করিনি, তাই বলে আমার জামাইকে এইভাবে অপমান করবে? এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না নানু ভাই। বাদ দে তো, এইসব একটু একটু হয়। আয় নাচ জামাইরে উপরে আয়। যা হবার তা তো হয়েই গেছে। গুনগুন তার পছন্দ মতো বিয়ে করেছে, এতে রাগ করার কি আছে? তুমি রাগ করো, অভিমান করো, আর যাই করো না কেন, এতে ওদের কিছু আসবে যাবে না। তুমি কেন ব্যাপারটা বুঝতে পারছো না? আমি শিওর এই ছেলে একজন ডিজিটাল জুয়ারি। ওদের কাজ হচ্ছে বড়লোক ঘরের মেয়েদেরকে খুঁজে বের করা, তারপর তাদেরকে টার্গেট করে। শুধুমাত্র টাকার লোভে এই ছেলে আমার ভাগ্নিকে বিয়ে করেছে। কোত্থেকে আসে তোমার মাথায় এসব বুদ্ধি? আমি তো বুঝতে পারি না। আমার ছেলেটাকে দেখে এত খারাপ কিছু মনে হয়নি। ছেলেটা ভালো ছেলে। আমার ধারণা গুনগুন এই ছেলের সাথে ভালো থাকবে, তাতে তোমারও ভালো, সবারই ভালো। শুনছো, আজ কিন্তু আমাদের নাতনিটা নতুন জীবন শুরু করলো। তোমার কত ইচ্ছে ছিল এই দিনটা দেখা। যাক, অন্তত আমি ওর বিয়েটা দেখে যেতে পারলাম। নাচ জামাইটা দেখতে কিন্তু রাজপুত্রের মতো। আমাকে ভাই বানিয়ে ফেলেছে। আমি এখন একা নয়। কিছু বলবা? এই সব কিছুর মধ্যে আমি একটা জিনিস বুঝলাম না। তা কি বুঝতে পারো নাই তুমি? তুমি এইসবে রাজি কেন হলে? এত বড় রিস্ক যদি কেউ জানতে পারে তাহলে তো তোমারও তো একটা জীবন আছে। তোমার ভয় লাগলো না? আমার জীবন তো রিস্কের উপরেই চলে। সবার লাইফের পূর্ণতাতেই তো কারোর না কারোর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকে। তো কে জানে, হতে পারে খোদার তরফ থেকে তোমার লাইফের সেই ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা আমি। হতেও তো পারে না? তোমার মতো মানুষ তাকদিরে থাকলে হয়তো জীবনটা অনেক সহজ হয়ে যায়। তা নানা ভাই, তুমি কি আমার নাতনির সাথে এক ইউনিভার্সিটিতে পড়ো? না 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 ভাই, আমার ভাগ্নি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। নামের সাথে শুধু খান লাগালে তো আর হয় না, পাশাপাশি বাবার ব্যাংকে মালামাল থাকা লাগে। মামা ইউনিভার্সিটিতে তো পড়িনি, তবে আমিও গ্র্যাজুয়েটেড। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। যদিও আমি বলবো না, তবে ইউ গাইস ক্যান কল মি ইঞ্জিনিয়ার। আহ, বেশ ভালো। বাবা বেশ ভালো বললে হয়ে যাবে? এই সব কিছু মিথ্যে কথা আর ধান্দাবাজি। ছোট লোক কখনো জাতে উঠতে পারে? শোনেন, ওই যে একটা কথা আছে না, নদীর পানি কিন্তু সাগরে গিয়ে মেশে, আর কুয়োর পানি সাগর তো দূরের কথা, নদীর ধারে কাছেও তো যেতে পারে না। মামা এটা কিন্তু আপনি ভুল বললেন। সাগরের পানি যতই হোক না কেন, শেষ পর্যন্ত তৃষ্ণা মেটাতে কিন্তু আপনাকে ওই ছোট্ট কুয়োর কাছেই আসতে হয়। কি আর জবাব দিয়ে হয় মেরা ভাই? কি ব্যাপার বাবা, তুমি খাচ্ছ না কেন? খাও। আমাকে বল না দেওয়া পর্যন্ত আমি কিছু খাবো না। আবার বল, খাওয়ার সময় বল। চুপচাপ ভাত খা। শুনলাম তুমি নাকি ঠিক মতো পড়াশোনা করো না? আমার আর পড়াশোনা করতে ভালো লাগে না। পড়াশোনা করতে ভালো লাগে না তো কি করতে ভালো লাগে? ক্রিকেট খেলতে ভালো লাগে। সে তো ভালো কথা, কিন্তু তুমি যদি ভালো করে পড়াশোনা না করো
তুমি বড় হয়ে ক্রিকেট খেলবে কিভাবে? কেন? কারণ খেলার মাঠে তো ব্রেইন চাই, আর পড়াশোনা না করলে ব্রেইন কোত্থেকে আসবে? তাহলে এখন আমি কি করব? এখন থেকে প্রতিদিন ঠিক মতো পড়াশোনা করবে। পড়াশোনা মানে কিন্তু শুধু বই মুখস্থ করা না, পড়াশোনা মানে তোমার স্বপ্নের জন্য নিজেকে তৈরি করা। আমি যে কবে বড় হব? বড় তো সেদিনই হবে যেদিন নিজের কষ্ট চেপে অন্যকে সাহস আর সাথ দিতে শিখবে। ওর সাথে একটু গল্প গুজব কর না। আমি যখন জামাই ছিলাম তখন আমাকে তো নানির পরিবার মাথায় করে রাখতো। তার তো কারণ ছিল আব্বা, সেটা আপনি খুব ভালো করে জানেন। আপনি তো ওর মতো কোনো সাধারণ পরিবার থেকে আসেননি। আমাদের বংশের মান মর্যাদা, ধন সম্পদ, নাম ডাক এসবের একটা ব্যাপার ছিল। আমার না আপনার জন্য খুব আফসোস হচ্ছে মামা। আমি যতদূর বুঝতে পারলাম আপনার কাছে খানদান, প্রপার্টিজ, নাম ডাক এসব কিছু ইম্পর্টেন্ট। মায়া, টান, ভালোবাসা এসব কিছু না। আমার ভাগ্নিকে তো বিয়ে করেছ, তা বউকে কি খাওয়াবে? সকাল বেলায় এক বাটি প্রেম আর রাতের বেলায় এক বাটি ভালোবাসা, তাই তো? আরে মামা, আমারই তো বউ, কতটুকুই বা খাবে বলেন? সমস্যা নেই। আর তারপরেও যদি কম পড়ে যায়, একজনেরটা না হয় দুজনে ভাগাভাগি করে নেব। যে সমস্ত মানুষের পকেটে টাকা থাকে না, তারা সবসময় এই সমস্ত ফালতু কথা বলে। ফালতু কথা। আচ্ছা, আপনি কখনো ভেবেছেন আপনি যেমন আপনার ভাগ্নিকে একটা লাক্সারিয়াস লাইফস্টাইল দিয়েছেন, সেটা একটা কৃষক কিন্তু তার সন্তানদের দিতে পারে না। তার মানে কি সে তার সন্তানদের ভালোবাসে না? আমি জানি আমার কথাগুলো আপনার মানতে একটু কষ্ট হবে, তবে বিশ্বাস করুন, কৃতজ্ঞতা আর সম্পর্কের মূল্যতেই থাকে ভালোবাসার পারফেকশন। ভাই, তোমার পরিবারে কে কে আছে? সবাই, কিন্তু কেউ নেই। ছোটবেলাতেই একটা অ্যাক্সিডেন্টে সবাই চলে যায়। তারপর আমাকে রেখে আসা হয় এতিমখানাতে। সেখান থেকে অবশ্য একজন ভদ্রলোক আমাকে নিয়ে গিয়েছিলেন। বেশ ভালোই বাসতেন আমাকে। তার কিছুদিন পর সেও চলে গেলেন, তবে সাথে থেকে গেল তার রেখে যাওয়া ভ্যালিউজ আর এডুকেশন। আর আমার নিজের একটা রেস্টুরেন্টও আছে। তবে আমি বিশ্বাস করি যে জীবনে টাকা দিয়ে সুখ কেনা যায় না, ঠিক। যদি না সেই সুখ তাকদিরে লেখা থাকে। এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা। ছোটবেলায় এখানে বসেই আকাশে ঘুড়ি খুঁজতাম, আর যখনই মা বাবার কথা মনে পড়তো একা একা বসেই কাটতাম। তুমি জানো পরিবার কেমন হয়? আমি তো ভুলে গিয়েছিলাম। প্রথমবারের মতো যখন তোমার বাড়িতে ঢুকলাম না, সবাইকে দেখে কেমন যেন অদ্ভুত লাগছিল। অদ্ভুত কেন? কারণ আমি কখনো কল্পনাও করিনি যে একটা বাড়ির ভেতরে ঢুকলে এমন নতুন একটা দুনিয়া খুলে যেতে পারে। তোমার মামা যতই রাগ দেখাক, আমার কেন যেন মনে হয় তোমাকে অনেক ভালোবাসেন উনি। নানু ভাই যখন চোখে চোখ রেখে ভাই বলে ডাকেন, তখন মনে হয় আমি আর একা নেই। আমি তো শুধু অভিনয়ের নামে এসেছিলাম। এখন অভিনয় করতে করতে যে আমি তোমার পরিবারের মায়ের পড়ে যাব, সেটা আমি বুঝতে পারিনি। একটা ভয় আগুনের মতো করে আমার বুকের মধ্যে চেপে বসে আছে। এই আতিফ ছেলেটাকে আমি যত দেখছি, ততই যেন মনে হচ্ছে ওর চোখে মুখে অনেক কথা আছে, কিন্তু কথাগুলো মুখ দিয়ে বলছে না। ভালো মানুষ চোখেই কথা বলে, মুখে বলে না। আতিফ যদি ভালোও হয়, তবু তো ভয়টা আমার রয়ে গেছে। আমার বোনকে আমি আমার চোখের সামনে নিঃশেষ হয়ে যেতে দেখেছি। গুনগুন যদি সেই একই ভুল করে, এই আতিফ ছেলেটা যদি গুনগুনের বাবার মতো গুনগুনকে ছেড়ে চলে যায়, গুনগুন হয়তো একসময় মেনে নেবে, কিন্তু না না, আমি মানতে পারবো না। দেখো, আমাদের তো কোনো সন্তান নেই, ওই আমাদের সন্তান। না 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 না, আমি এটাকে কিছুতেই মানতে পারবো না। ছেলেটার মধ্যে আমি আপন হওয়ার চেষ্টা দেখেছি। ও চেষ্টা করছে রক্তের সম্পর্কের বাইরেও পরিবার হতে। তুমি যদি ভয় থেকে ওকে দূরে সরিয়ে দাও, তাহলে সেই পুরনো ঘটনার আবার পুনরাবৃত্তি হবে। কিন্তু একটু সাহস দিয়ে যদি ওকে কাছে টেনে নাও, তাহলে তো এমনও হতে পারে পুরনো ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। গুনগুনের মায়ের মতো কেউ আর কাঁদবে না। তোমার কথা শুনে এখন মনে হচ্ছে যে ভয়কে জয় করার সময় বোধহয় চলে এসেছে। এই, কে আপনি? কারে চাই? আমি রাফিজ, গুনগুনের বয়ফ্রেন্ড। ছেলেটা কি বলছে এ সমস্ত? ও ঠিকই বলেছে, আমি গুনগুনের কিছুই না। আমাদের বিয়ে হয়নি, আর এতদিন যা ছিল তার পুরোটাই ড্রামা।